শেখ হাসিনা ফিরবেন ডিসেম্বরে, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে। জেল বা গুলি খেয়েও ভয় নয় দায়িত্ব, এমনটাই তার সর্বশেষ প্রেস কনফারেন্সে জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। 5ই অগস্ট 2026, ঠিক 2 বছর আগে, যেদিন গণ অভ্যুত্থানের মুখে হেলিকপ্টার নিয়ে ভারত পালিয়েছিলেন, সেদিনই দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব অডিও অনলি প্রেস কনফারেন্স, ভিডিও নয়, শুধু কণ্ঠ। সেখানে তিনি পরিষ্কার বললেন, আমি জানি আমাকে আটক করা হতে পারে, জেলে পাঠানো হতে পারে, এমনকি মেরেও ফেলা হতে পারে, কিন্তু ভয় আমার দায়িত্ব নির্ধারণ করবে না। আমি ফিরব ডিসেম্বরে। ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, 1971 সালে মুক্তিযুদ্ধের স্মৃতি, প্রতীকী, আবেগী। কিন্তু এখানে থেমে আমাদের কয়েকটা কথা ভাবার দরকার। যে দেশ ছাত্র জনতা বিপ্লব বলে উদযাপন করেছিল 2024-এর অগস্টকে, সেইখানে 2 বছর পর আওয়ামী লীগ, যেটা এখন পুরোপুরি নিষিদ্ধ, তার নেতা কর্মী হাজারে হাজারে গ্রেফতার। হাসিনার দাবি অন্তত 10,000 আওয়ামী নেতা কর্মী নিহত বা নিখোঁজ। অর্থনীতি, জিডিপি গ্রোথ 6-7% থেকে নেমে এসে 3.5 কি 4% ঘরে এসে দাঁড়িয়েছে। দারিদ্র বাড়ছে, সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা থামেনি। আর যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা নিজেই তৈরি করেছিলেন, সেই একই আদালত এখন তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইন অ্যাবসেন্সিয়া, যার জন্য আত্মপক্ষ ডিফেন্স করার সুযোগ কিন্তু হাসিনা পাননি, এবং তাতেই এই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করার একটা অ্যাঙ্গেল থেকে যাচ্ছে। এখন প্রশ্নটা সহজ, গণতন্ত্র ফিরিয়ে আনতে ফিরছেন তিনি, নাকি প্রতিশোধের রাজনীতির একটা নতুন ছক শুরু হতে চলেছে? হাসিনার অভিজ্ঞতা কি? 1975-এ পুরো পরিবার খুন, গ্রেনেড হামলা, কয়েকবার তিনি গ্রেফতারও হয়েছেন। 1981 সালে নির্বাসন থেকে ফিরে এসে পরে ক্ষমতা দখল করে 5 বার প্রধানমন্ত্রী হন। তিনি জানেন কিভাবে টিকে থাকতে হয়। তার পরিকল্পনা, রয়টার্সকে বলেছেন ডিসেম্বরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ফিরে আদালতে স্যারেন্ডার করবেন, ফার্সিক্যাল কোর্টকে চ্যালেঞ্জ করতে। কিন্তু শুধু কথা নয়, এটা একটা টেস্ট। তিনি দেখতে চান যে বর্তমান সরকার এটা নিয়ে কেমনভাবে রিয়্যাক্ট করে, এবং তারা কতটা ন্যায় বিচারের ফিল্ড, মানে এই নিজের আত্মপক্ষ সমর্থন করার জন্য হাসিনাকে সুযোগ দেয়, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেখা যাবে। এখানে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে সবাই আঙুল তুলছে এটাই ভারতের দিকে। হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রেস কনফারেন্স করতে দিয়েছে, এক্সট্রাডিকশন দিচ্ছে না। ঢাকা এই নিয়ে দিন দিন ক্ষেপে উঠছে। পলাতক গণহত্যাকারীকে ভারতীয় মাটিতে বক্তব্য দিতে দেয়া হচ্ছে বলে প্রতিবাদ। ভারত জানিয়েছে যে এটা একটা প্রাইভেট ইভেন্ট, সরকারের এতে কোনো হাত নেই। যদিও এই যে প্রেস কনফারেন্স, এটা কিন্তু বাংলাদেশে সম্প্রচার করতে দেওয়া ব্যান করে দিয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তা কিন্তু বহু পেজ থেকে কোটি কোটি লোক বাংলাদেশেও দেখেছে। যেমন সাকিব আল হাসানের পেজ থেকেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করা হয়েছিল, যিনি ওই মিটিংয়ে ছিলেন, এবং সেখান থেকেও কোটি কোটি লোক এই ভিডিওটা দেখেছে। অতএব বাংলাদেশে যে আওয়ামী লীগের প্রতি এবং হাসিনার প্রতি একটা ইন্টারেস্ট এখনো আছে, তা কিন্তু এই ভিউয়ারশিপই বলে দিচ্ছে, যেটা কিন্তু কোটিতে। এবং এই পরিস্থিতিতে প্রশ্ন যে যখন সবাই ভারতের দিকে আঙুল তুলছে, তখন পর্দার পেছনে কি আমেরিকা খেলাটা খেলছে না? ঠিক হাসিনার প্রেস কনফারেন্সের কয়েকদিন আগেই 30শে জুলাই থেকে 1লা আগস্ট আমেরিকা স্পেশাল এনভয় সার্জিও গোর বাংলাদেশ গিয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত তিনি। ভারতে তিনি অ্যাম্বাসেডর। 3 দিনের সফর, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক। ফলাফল, আমেরিকা বাংলাদেশে ট্রাভেল অ্যাডভাইসারি লেভেল 3 থেকে 2-এ নামিয়ে এনেছে। বলছে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগের ইতিবাচক সংকেত দিচ্ছে। তাই আমেরিকা বাংলাদেশের সাথে নতুন করে একটা টাই আপ তৈরি করছে। বিশেষ করে এই তারেক রহমান সরকারের সাথে ফাইন্যান্সিয়াল ডিলস কিন্তু আমেরিকা করবে এমন একটা ইঙ্গিত দিচ্ছে। কিন্তু তার বদলে তারা কি চাইবে? আমেরিকা নতুন সরকারকে বৈধতা দিচ্ছে, অর্থনৈতিকভাবে জড়িয়ে ফেলছে, চীনকে ব্যালেন্সও করতে চায়, কারণ তারেক রহমান কিন্তু এসে অনেক প্রজেক্ট চীনকে দিয়ে দিয়েছে বাংলাদেশে। ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে চাই। হাসিনা যখন ভারতে বসে ফিরবো বলছেন, তখন ওয়াশিংটন ঢাকার সাথে নতুন সম্পর্ক গড়ছে।
তাই আমেরিকা কিন্তু এইটার পেছনে একটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশেরই একাংশ থেকে যে মতামত উঠে আসে যে এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান তার পেছনে কিন্তু আমেরিকার সিআই এর একটা ভূমিকা আছে। যদিও এটা প্রমাণিত নয়, কিন্তু এরকম একটা থিওরি খুব পপুলার বাংলাদেশে। এবার আসি ক্রিকেটার সাকিব আল হাসানের কথায়। বাংলাদেশ ক্রিকেট আইকন, আওয়ামী লীগের সাবেক এমপি, 2024-এর পর থেকে আমেরিকায় বসে আছেন, লং আইল্যান্ডে পরিবার নিয়ে থাকেন। এখন ঢাকা যেটা জানিয়েছে যে ক্রিকেটে আর ফেরার সুযোগ নেই, কিন্তু সাকিব বলছেন নিরাপত্তা নিশ্চিত করলে তিনি ফিরে এসে মামলার মোকাবিলা করবেন। সাকিবের অবস্থান দেখায় যে আওয়ামী লীগের একটা অংশ এখনো আমেরিকায় নিরাপদ আশ্রয় আছে। ভারত শুধু হাসিনা নয়, আমেরিকাও কিন্তু এই যে গভর্নমেন্ট তার অনেক লোককে জায়গা দিয়ে রেখেছে এবং তাদেরও আমেরিকা অ্যালাউ করছে ফ্রিলি কথা বলতে। তাই এটা বাংলাদেশের একরকম হিপোক্রেসি যে কেবল আঙুল ভারতের দিকে তোলা আর আমেরিকার দিকে আঙুল তোলা নয়, যেহেতু সে ক্ষমতা তাদের নেই। পশ্চিমী মিডিয়া 2024-এ হাসিনাকে স্বৈরা শাসক বানিয়ে প্রেজেন্ট করেছিলেন। এখন নতুন সরকারের অধীনে সংখ্যালঘু হামলা, মব ভায়োলেন্স, রাজনৈতিক বন্দী, সেগুলো নিয়ে কতটা আওয়াজ উঠছে, শুনতে পান সেই আওয়াজ? কারণ ন্যারেটিভ তখনই জোরে বাজে যখন সেটা তাদের পছন্দের গণতান্ত্রিক উত্তরণের সঙ্গে মেলে। এটা পশ্চিমের কিন্তু একটা পুরনো অসুখ। আমেরিকা এখন তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে বিনিয়োগের কথা বলছে এবং ভুলে গেলে চলবে না এই আমেরিকারই কিন্তু একদিন হাসিনার সাথেও সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং তার জন্যই যেটা মনে করা হচ্ছে যে আমেরিকার থেকে কোনো ইঙ্গিত না পেয়ে হাসিনা বাংলাদেশে ফিরবেন এমনটা ভেবে নেওয়া বোধহয় একটু ভুল হচ্ছে। কারণ হাসিনা তিনি যা পোর খাওয়া রাজনীতিবিদ, তিনি কিন্তু বাংলাদেশে সোজা ফাঁসিতে ঝুলে পড়তে ফিরবেন না, এটা বোঝাই যায়। এবং এখানে হাসিনার অভিজ্ঞতাও বলছে তিনি জানেন কিভাবে ফিরতে হয়। পরিকল্পনা আছে ডিসেম্বরে সারেন্ডার করে আদালতকে চ্যালেঞ্জ করা। কিন্তু বাস্তব কি? বাস্তব হলো বাংলাদেশের রাজনীতি এমনই, এক দল ক্ষমতায় এলে অন্য দলকে শত্রু ঘোষণা করে দেয়া হয়। একের গণতন্ত্র, অন্যের ফাঁসিবাদ। আর বড় শক্তিগুলো যেমন আমেরিকা, চীন, এমনকি ভারত, তারা কিন্তু নিজেদের স্বার্থ দেখে এবং সেটাই স্বাভাবিক জিওপলিটিক্সে। আর বাংলাদেশ এইখানে সাফার করতেই থাকে বছরের পর বছর। সবাই ভারতের দিকে আঙুল তুলছে, কিন্তু আমেরিকা কি দর্শক নাকি এই খেলার সব থেকে মেইন প্লেয়ার? সার্জিও গোরের শপথ দেখিয়েছে ওয়াশিংটন নতুন ঢাকাকে গ্রহণ করতে চায়, অর্থনৈতিকভাবে বেঁধেও ফেলতে চায়। আর সাকিবের মতো লোকজন আমেরিকায় বসে আছেন, হাসিনা ভারতে বসে ফিরবো বলছেন। তাই এখানে একটা ধারণা করেই নেওয়া যাচ্ছে যে ভারত আর আমেরিকার মধ্যে এইটা নিয়ে নিশ্চয়ই কোনো রকম একটা কোঅর্ডিনেশন আছে। তাই ভারতকে সোজা নিশানা বানানো সোজা, কিন্তু আমেরিকার বিরুদ্ধে দু কথা বলার মুরদ বাংলাদেশের নেই। বাংলাদেশের ইতিহাস বারবার এই একই গল্প বলে, ক্ষমতা যখন হাত বদলায় তখন ন্যায় আর প্রতিশোধ এক হয়ে যায়। আর বড় শক্তিগুলো পৃথিবীর সেই খেলায় নিজেদের স্বার্থ চাষ করে। হাসিনা ফিরলে কি হবে? জেল, ফাঁসি, নাকি নতুন রাজনৈতিক ভূমিকম্প বা সমীকরণ কেউ জানে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই ফিরবো ঘোষণা শুধু একজনের ব্যক্তিগত সাহস নয়, এটা বাংলাদেশের চিরকালীন রাজনৈতিক রোগের একটা নতুন উপসর্গ। আর সেই রোগ চিকিৎসায় ভারত, আমেরিকা, চীন সবাই নিজেদের ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে। তাই হাসিনা ফেরার যে ঘোষণা 2 বছর বাদে হয়েছে, তার পেছনে বড় কোনো পরিকল্পনা যদি না থাকে, তার পেছনে যদি সেফটি অ্যাসেসমেন্ট না থাকে, হাসিনা কেবল বাংলাদেশে ফিরে গিয়ে তার সাজা মেনে নিয়ে তিনি ফাঁসিতে ঝুলে পড়বেন, এমনটা ভাবার কিন্তু কোনো রাস্তা নেই। সঙ্গে হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন কিনা, সেই পরিস্থিতি তৈরি হবে কিনা, এবং আমেরিকা নিশ্চয়ই বাংলাদেশকে হাসিনাকে ফেরাতে জোর করবে, বাংলাদেশের উপর প্রেশার তৈরি করবে, ভারতও করবে, এবং সেইটা বাংলাদেশ আলটিমেটলি মেনে নিয়ে হাসিনাকে ফিরিয়ে তাকে একটা ফেয়ার ট্রায়াল দেয় কিনা, এখন কিন্তু এটাই দেখার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার।